আমাদের অর্থনীতি আজকে কত কত উপরে উঠে গিয়েছিল, এবং এটা মনে হলো যে এটা আর কিছুই না, এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া, এটাই বোধহয় এদের পিছনে ষড়যন্ত্র। দেশকে ভিক্ষুকে পরিণত করতেই দেশ জুড়ে সহিংসতা, পঙ্গু হাসপাতালে বললেন প্রধানমন্ত্রী। ক্ষতিগ্রস্ত সেতু, দুর্যোগ ভবন পরিদর্শন। 1 বছরও মেট্রোর 2টি স্টেশন চালু সম্ভব হবে না জানালেন সেতুমন্ত্রী। নাশকতার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত ও বিচার হবে। শিথিল কারফিউয়ে স্বাভাবিক জনজীবন, রাজধানীতে তীব্র যানজট, খুলেছে সাভার ও গাজীপুরের শিল্প প্রতিষ্ঠান। ঠিকাদার পিডিবির দুর্নীতিতে অস্তিত্ব সংকটে মেহেরপুরের ছেউটিয়া নদী, খননে 5 কোটি টাকাই জলে, জড়িতদের শাস্তির দাবি। আয়োজনে পর্দা উঠল গ্রেটেস্ট শো অন আর্থ অলিম্পিকের। 8-7 সাগরের হাতে লাল সবুজ পতাকা। আমন্ত্রণ সংবাদ দুপুরে দেখছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবারে বিস্তারিত। দেশের অর্থনীতিকে পঙ্গু করে ভিক্ষুকের জাতিতে পরিণত করতেই সারা দেশে তাণ্ডব চালানো হয় বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, সব দাবি মেনে নেওয়ার পরও তাদের কমপ্লিট শাটডাউন থামেনি, যার পরিণতিতে কতগুলো প্রাণহানি সহ পঙ্গু হলো কত মানুষ। সকালে আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রমালজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন নিটোর পরিদর্শন শেষে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত শামীমা আক্তারের প্রতিবেদনে। কোটা আন্দোলনের কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে সহিংসতায় আহতদের দেখতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন নিটোর পরিদর্শনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারা দেশ থেকে কেবল এই হাসপাতালেই চিকিৎসা নিতে আসে প্রায় 350 মানুষ। এদের মধ্যে প্রায় 200 জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। এখনও চিকিৎসাধীন 76 জন। শনিবার সকালে হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসা সহ পরিবারের খোঁজ নেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, আহতদের চিকিৎসার সব ধরনের ব্যবস্থা করবে সরকার। যারা পঙ্গু হয়েছে তাদের উন্নত চিকিৎসা ও কৃত্রিম অঙ্গ সংযোজনের আশ্বাস দেন তিনি। যারা মারা গেছে আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি, আর যারা এখন আহত তাদের সকলের চিকিৎসা সুষ্ঠুভাবে হচ্ছে। আমি আমাদের ডাক্তার, নার্স বা কর্মচারী সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকে চিকিৎসার জন্য যা যা লাগবে আমরা করে দিচ্ছি। আর যারা পা হারিয়েছে বা হাত হারিয়েছে আমরা কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দেব, যাতে তারা আবার সুস্থ মানুষের মতো চলতে পারে, নিজের কাজ করতে পারে। আন্দোলনের নামে প্রাণহানি সহ ক্ষয়ক্ষতির জন্য দায়ীদের বিচারে দেশবাসীর সহযোগিতা কামনা করেন সরকার প্রধান। কোটা সংস্কার আন্দোলন, কোটা তো আমি বাতিলই করে দিয়েছি। আমি আহ্বান করেছিলাম যে একটু ধৈর্য ধরো, এই আন্দোলন আমি আজকে এই যে এতগুলি মানুষের জীবনের ক্ষতি হলো, এতগুলি পরিবার ক্ষতি হলো, এর দায় দায়িত্ব কাদের? আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাবো যে এই ধরনের ধ্বংসযজ্ঞের জন্য এই দেশকে নিয়ে আর কেউ চালাতে না পারি। আমি সকলে সাহায্য চাই, আর আমি চাই না এভাবে মায়ের কোল খালি হোক আর এভাবে মানুষ অসহায় হয়ে পড়ুক। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, অর্থনীতি পঙ্গু করার ষড়যন্ত্রের অংশ হিসেবে সারা দেশে তাণ্ডব চালানো হয়। সমস্ত দাবি মেনে নেওয়ার পরেও একটা মানলে আর একটা, আরেকটা মানলে আর একটা, আর এর ফল আজকে জ্বালিয়ে পুড়ে সব একদিকে সরকার, আর আজকে কত মানুষ জীবন হারালো, কতগুলি মানুষ পঙ্গু হয়ে যাচ্ছে, কতগুলি মানুষ। এবং ঠিক এই 2001 সালে এইরকম তাণ্ডব বিএনপি জামাত জোট চালিয়েছিল। সেই 2008-এর বাংলাদেশ আর 2024-এর বাংলাদেশ তো এক না। বাংলাদেশের মানুষের জীবন মান তো উন্নত হয়েছে। আমাদের অর্থনীতি আজকে কত কত উপরে উঠে গিয়েছিল, এবং এটা মনে হলো যে এটা আর কিছুই না, এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া, এটাই বোধহয় এদের পিছনে ষড়যন্ত্র। পরে দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত রাজধানীর সেতু ভবন ও দুর্যোগ ভবন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশবাসীর কাছে আমি বিচার চাই। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। পরিবহন খাতের উন্নয়ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে সাধারণ মানুষ বিড়ম্বনায় পড়ছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
জানান আগামী 1 বছরেও মেট্রো রেলের ক্ষতিগ্রস্ত 2টি স্টেশন চালু সম্ভব হবে না। এদিকে 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমু বলেছেন, বিচার বিভাগীয় তদন্ত কমিশনের মাধ্যমে নিরপেক্ষ তদন্ত ও বিচার হবে। শামীমা আক্তারের আরও একটি রিপোর্ট। কোটা আন্দোলন ঘিরে দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত সেতু ভবন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সকালে। সেখানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। সেতুমন্ত্রী বলেন, বিএনপি জামাত নিজেদের ব্যর্থতা ঢাকতে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ভর করেছে। শিক্ষার্থীরা এই হামলায় জড়িত নয়। রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি সাধন তারা করেছে, এটা সাধারণ ছাত্রছাত্রীদের কাজ নয়। তারা কোটার মধ্যে সীমাবদ্ধ ছিল, আর তার উপরে রাজনৈতিক মতলবে বিএনপি জামাত এই আন্দোলনে উপর ভর করেছে। তাদের দীর্ঘদিনের ব্যর্থতার অবসানের জন্য সেতু ভবন সহ বিভিন্ন স্থাপনায় নাশকতাকারীদের ধরতে সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে বলেও জানান তিনি। ফুটেজ দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা আইন প্রয়োগকারী সংস্থার কাছে। এখানে যারা হামলা করেছে তাদের যে ফুটেজগুলো এখানে ছিল, আমাদের সচিব সেগুলো আইন প্রয়োগকারী সংস্থার কাছে হস্তান্তর করেছে। এদিকে আন্দোলনে আহতদের খোঁজ খবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান 14 দলের নেতারা। দোষীদের চিহ্নিত করতে বিচার বিভাগীয় তদন্ত কমিশন কাজ করছে বলে জানান জোট সমন্বয়ক আমির হোসেন আমু। মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন, আমরা তার সাথে একমত যে চিকিৎসা ক্ষেত্রে বা বিভিন্ন যে স্বাস্থ্যমূলক ব্যবস্থার ক্ষেত্রে কোনো দল নেই। দলমত নির্বিশেষে যার যেখানে অবস্থান সেইখান থেকে তাকে দেখা হবে এবং সেইভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। চিকিৎসার ক্ষেত্রে যেমন বৈষম্য হবে না এবং আইনের ক্ষেত্রেও কোনো বৈষম্য হবে না, এইটাই আমরা আশা করি। আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। সাম্প্রতিক সহিংসতায় ব্যাপক ক্ষতি হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর। সারা দেশে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে পুলিশ, র্যাব, বিজিবি ও আনসারের 3 শতাধিক স্থাপনায়। অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে 300 গাড়িতে। পুলিশ বলছে, যারা পুলিশ ও অন্যান্য বাহিনীর স্থাপনায় হামলা চালিয়েছে তাদের প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে। বিস্তারিত মাজহারুল ইসলামের রিপোর্টার। কোটা সংস্কার আন্দোলন ঘিরে এমন সহিংসতা এর আগে দেখেনি বাংলাদেশ। আক্রান্ত জননিরাপত্তায় ভূমিকা রাখা পুলিশ, র্যাব থেকে শুরু করে বিজিবি ও আনসার বাহিনীও। পরিসংখ্যান বলছে, বাহিনীর অন্তত 313টি স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগ হয়েছে। ভাঙচুর করা হয়েছে সাজোয়া যানসহ বিভিন্ন ধরনের গাড়ি। এ সময় দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছে পুলিশের 3 জন এবং 1 আনসার সদস্য। পুলিশ সদর দপ্তর বলছে, এ যাবৎ থানা, পুলিশ বক্স, ফাঁড়ি সহ বাহিনীর অন্তত 235টি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। আগুন দেওয়া হয়েছে 236টি গাড়িতে। এর মধ্যে ডিএমপির 69টি পুলিশ বক্স সহ 80টি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। অসংখ্য পুলিশ স্থাপনায় তারা আঘাত এনেছে। অসংখ্য পুলিশ স্থাপনা যেগুলি রাস্তার পাশে মূলত ট্রাফিকের যে বক্সগুলি আমাদের রয়েছে, সেই ট্রাফিক বক্সগুলি তারা পুড়িয়ে দিয়েছে। রাষ্ট্রীয় সম্পদ যারা এইভাবে আগুন দিয়ে পুড়িয়ে দেয় তারা তো উদ্দেশ্যদ্রোহী। পুলিশের পর সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর। বাহিনীর 78টি স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। সাম্প্রতিক সহিংসতায় তাদের 1 সদস্যের প্রাণ গেছে, আহত শখানেক সদস্য। র্যাবের 13টি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়, আহত হন শতাধিক সদস্য। সহিংসতায় বিজিবির অন্তত 52 সদস্য আহত হয়েছে। ডিএমপির অতিরিক্ত কমিশনার বিপ্লব কুমার সরকার জানান, বিএনপি জামাত পূর্ব পরিকল্পনা অনুযায়ী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আক্রমণ করেছে। দুর্বৃত্তদের ধরতে চিরুনি অভিযান চলছে বলেও জানান তিনি। অসংখ্য বিএনপি এবং জামাতের যারা সন্ত্রাসী তারা এখন কিন্তু আমাদের ডিটেকটিভ ব্রাঞ্চের কাছে কিন্তু রিমান্ডে রয়েছে। রিমান্ডে কিন্তু তারা গুরুত্বপূর্ণ তথ্যগুলি দিচ্ছে, কখন থেকে তারা প্ল্যানগুলি করছে, কখন তারা প্ল্যানিংগুলি করে কখন তারা এক্সিকিউশনে গিয়েছে, কারা কারা এক্সিকিউশন লেভেলে ছিল। ঢাকা শহরের প্রত্যেকটি জায়গায় রেড করছে যেন এই একজন সন্ত্রাসী আইনের ফাঁক দিয়ে তারা বের হতে না পারে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা বলছেন, সহিংসতা সৃষ্টিতে বাধা মনে করায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে হামলা হয়েছে। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।
কারফিউ শিথিল হওয়ায় রাজধানী ঢাকা অনেকটাই ফিরেছে তার চিরচেনা রূপে। শনিবার সরকারি ছুটি হলেও সকাল থেকে শহরে যানবাহন বেড়েছে। যারাই জরুরি কাজে বেরিয়েছেন পড়তে হয় ভোগান্তিতে, কারণ রাজধানীর উত্তরা, কাকলী, মহাখালী, বিজয় সরণি এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। এর আগে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার জেরে কারফিউ জারির ফলে গেল সপ্তাহের পুরোটাই সড়কে ছিল নানা গণপরিবহন। তবে আজ ঢাকার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ শিথিলের সুযোগ, প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে সড়কে। সারা দেশে কারফিউ শিথিলতার সময় বাড়ার সাথে সাথে জনমনে ফিরেছে স্বস্তি। সহিংসতার ক্ষত কাটিয়ে স্বাভাবিক হয়ে উঠছে জীবনযাত্রা। স্বল্প পরিসরে খুলেছে দোকানপাট ও অফিস, সড়কে বেড়েছে যানবাহন। দ্রুতই সব স্বাভাবিক হওয়ার আশা জনসাধারণের। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজার ডেস্ক রিপোর্ট। ধীরে ধীরে বাড়ানো হচ্ছে কারফিউ শিথিলের সময়, সেই সাথে জনমনে বাড়ছে স্বস্তিও। গ্রাম, শহর, পাড়া মহল্লায় দোকানপাট চালু, ব্যাংক, অফিস, আদালত খোলায় ও সড়কে যান চলাচল করায় এখন অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছে জনজীবন। বরিশালের জনজীবনে ফিরেছে স্বস্তি। সপ্তাহের প্রথম দিনে সকাল থেকে রূপাতলী ও নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে ছেড়ে যায় দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের সব বাস। বরিশাল নদীবন্দর থেকেও চলাচল করে অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল। সরকারি বেসরকারি অফিস আদালতও ছিল কর্মচঞ্চল। কাঁচাবাজার, শপিং মলে দেখা দিয়েছে রোজকার ভিড়। ভয়ভীতি ছাড়াই আজকে বাজারে আসলাম, বাজারে দেখলাম বেশ জমজমাট। কারফিউ শিথিল থাকায় স্বাভাবিক হতে শুরু করেছে উত্তরাঞ্চলের পরিস্থিতি। স্বাভাবিক অবস্থায় ফিরছে জনজীবন, খুলেছে ব্যবসা প্রতিষ্ঠান, ঘর থেকে বেরিয়েছে মানুষ। রংপুর নগরী ও জেলায় সব ধরনের বাস, মিনিবাস, রিক্সা, অটোরিক্সা সহ সব ধরনের পরিবহন চলছে। তবে কড়া নজরদারি রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। সড়কে রয়েছে বিজিবির টহল। চট্টগ্রাম মহানগরী ও জেলায় সার্বিক পরিস্থিতি আরও উন্নতি হয়েছে। প্রায় স্বাভাবিক হয়ে এসেছে জনজীবন। পরিস্থিতি বিবেচনায় চলমান কারফিউ আগের দিনের চেয়ে 2 ঘন্টা বাড়িয়ে শনিবার 14 ঘন্টা শিথিল করে প্রশাসন। এদিকে কারফিউ শিথিল হওয়ায় স্বস্তি ফিরেছে জনমনে। এতদিন কারফিউ ছিল, গাড়ি চালাতে পারি নাই, সংসার নিয়ে তো খুব ঝামেলায় ছিলাম, এখন মোটামুটি গাড়ি চলতেছে। রাজশাহীতে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল থাকায় জনজীবন ছিল স্বাভাবিক। সড়কে যান চলাচল ছিল স্বাভাবিক দিনের মতোই। ছেড়ে গেছে দূরপাল্লার বাস। দ্রুত কারফিউ তুলে নিলেই জনজীবন স্বাভাবিক হয়ে আসবে বলে প্রত্যাশা সবার। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। খুলে দেওয়া হয়েছে গাজীপুরের সব শিল্প কারখানা, পুরোদমে শুরু হয়েছে উৎপাদন। এ নিয়ে আরো জানাচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। যেমনটা বলছিলেন, গাজীপুরে পোশাক কারখানা কিন্তু স্থবিরতা কাটিয়ে কিন্তু শ্রমিকরা স্ব প্রতিষ্ঠানে যোগ দিয়েছেন এবং গাজীপুরের যে শিল্প অঞ্চল টঙ্গী এবং গাজীপুরের কোনাবাড়ি প্রায় 5000 অধিক যে পোশাক কারখানা রয়েছে সেই সমস্ত পোশাক কারখানায় কিন্তু শ্রমিকরা কাজে যোগ দিয়ে কিন্তু সন্তুষ্ট প্রকাশ করছেন। সেই সাথে মালিক পক্ষ কিন্তু লোকসানের যে বড় ধরনের হাত থেকে কিন্তু রক্ষা পেয়েছেন। তারাও চাচ্ছেন যে পোশাক কারখানা নিরবিচ্ছিন্নভাবে যেন সরকারের সহযোগিতায় এই পোশাক কারখানাগুলোর পাশে দাঁড়ায়। তো সেভাবেই কিন্তু গাজীপুরের যে আমরা দেখেছি যে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু প্রতিটি পয়েন্টে পয়েন্টে সাধারণ শ্রমিক এবং গার্মেন্টস এবং পোশাক কারখানাকে কিন্তু নিরাপত্তা দিয়ে যাচ্ছেন। তারাও চেষ্টা করছেন যে পোশাক শিল্পটাকে যেভাবে ধরে রাখা যায় সেভাবে যেন কাজ করে। অপরদিকে কিন্তু আমরা কথা বলেছিলাম বিভিন্ন পোশাক কারখানার মালিকদের সাথে, তারা নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সুবিধাটা চাচ্ছেন তারা, এবং পোশাক কারখানা ধরে রাখতে গেলে কিন্তু ইন্টারনেটের যে সুবিধাটা সেটা তাদেরকে দেওয়ার জন্য বারবার কিন্তু ওনারা তাগিদ দিয়েছেন। তো আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি গাজীপুরের ফাদার গার্মেন্টস লিমিটেড, এখানে কিন্তু আমরা এখানে দেখেছি যে সকাল থেকে কিন্তু উৎসবমুখর পরিবেশে কিন্তু শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন এবং পাশাপাশি মালিক পক্ষ কিন্তু এখানে যে লোকসানের একটি হাত থেকে কিন্তু রক্ষা পেয়েছেন। আপনারা জানেন যে গত বুধবার থেকে গাজীপুরের যে পোশাক কারখানাগুলো রয়েছে সেগুলো কিন্তু চালু রেখেছেন এবং পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে কিন্তু আইন শৃঙ্খলা
আইনশৃঙ্খলা বাহিনী আমরা দেখেছি সজাগ দৃষ্টি রেখেছেন। তো এভাবেই কিন্তু গাজীপুরের যে পোশাক কারখানাগুলো রয়েছে সেগুলো কিন্তু খোলার ফলে কিন্তু মানে একটি কর্মচাঞ্চল্য একটি সৃষ্টি হয়েছে। এখন আমরা কথা বলার চেষ্টা করব যে আপনার ফাদার গার্মেন্টস এবং পোশাক কারখানার যে সিইও এবং এমডি জাকির সাহেবের সাথে আমরা কথা বলার চেষ্টা করব, জানতে চাইবো ওনার কাছে কী ধরনের সমস্যা ফেস করতেছেন আপনারা এই পোশাক কারখানা খোলা রেখে। না, ধন্যবাদ। আমাদের বেসিক্যালি যেদিন থেকে আপনার কারফিউ শিথিল করা হলো সেদিন থেকেই মোটামুটি প্রায় 100% শ্রমিক আমাদের কারখানায় যোগ দিয়েছেন। তারা স্বতঃস্ফূর্তভাবেই কাজ করতেছেন। এই 5 দিনের যে লস, এই লসটা রিকভারি আমরা এক্সট্রা টাইম কাজ করে আমরা লসটা রিকভারি করার চেষ্টা করতেছি। বাট যে প্রবলেমটা হচ্ছে আমাদের বিজনেসগুলো কিন্তু আপনার যেহেতু গ্লোবাল বিজনেস আমরা করি, সেক্ষেত্রে কাস্টমারের সাথে কমিউনিকেট করার জন্য ইন্টারনেটটা খুবই জরুরি। ইভেন আমরা ইন্টারনালি যে রিপোর্টিংগুলো করি, রিপোর্টিংগুলো কিন্তু ওয়ার্কাররা আপনার যে প্রোডাকশনগুলো দিচ্ছে এটা আপনার ধরেন মোবাইলে ডাটাগুলো এন্ট্রি দিচ্ছে, আমরা রিয়েল টাইম ডাটাগুলো দেখার জন্য ইন্টারনেটটা খুবই জরুরি। সো এই জায়গায় আমরা একটা ট্রাবল ফেস করতেছি আপনার নেট নিয়ে, কারণ রিয়েল টাইম ডেটা দেখা এবং রিয়েল অ্যাকশন নেওয়া, অন টাইমে রাইট অ্যাকশন নেওয়া, সেক্ষেত্রে আমরা একটু প্রবলেম ফেস করতেছি। গভর্নমেন্টের কাছে অনুরোধ থাকবে যাতে আপনার ইন্টারনেটের ফ্যাসিলিটিটা পুরোদমে আমাদের চালু করে দেয়, বিশেষ করে গার্মেন্টস ফ্যাক্টরিতে এটা থাকা উচিত। আপনি শুনলেন যে তাদের যে মূলত সমস্যার কথা সেটা কিন্তু বলেন, অর্থাৎ ইন্টারনেটের যে সেবাটা সেটা হলো কিন্তু আন্তর্জাতিকভাবে ব্যবসার যে ধারা সেটা কিন্তু বজায় রাখতে পারবেন। এর জন্য তারা চাচ্ছেন যে নিরবিচ্ছিন্ন মানে পোশাক কারখানাগুলো যেন ইন্টারনেট ব্যবস্থাটা যথাশীঘ্র চালু করা হয়, তাহলে তার ব্যবসার যে ক্ষতিটা হয়েছে সেটা কিন্তু পুষিয়ে আনতে পারবেন। এই ছিল আমার কাছে গাজীপুর বগুড়া বাইপাস থেকে সর্বশেষ। এদিকে চালু হয়েছে সাভারের বেশিরভাগ পোশাক কারখানাও। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শাহিনুর রহমান। আমি এই মুহূর্তে আছি ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা ঢাকা ইপিজেডের সামনে। আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে গত কয়েকদিনের সহিংসতার পরে কিন্তু ইপিজেড সহ যে আশেপাশে শিল্প কারখানাগুলো কিন্তু যথারীতি খুলেছে। আমরা দেখেছি আজকে 3 দিন নাগাদ কিন্তু কোনো রকম বিশৃঙ্খলা ছাড়াই কিন্তু তারা সেই কাকডাকা ভোর থেকে কিন্তু তারা কাজে যোগ দিতে পেরেছে। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার বাইরে যেসব প্রতিষ্ঠান আছে সেগুলো কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে এই অবরোধের সময়। আমরা দেখেছি সেই সময় অবরোধের সময় অনেকের শিপমেন্ট ক্যান্সেল হয়েছে, এমনও কিন্তু আমরা শুনেছি। এবং অনেক মালিকরা বলেছে যে তারা এখন যথারীতি তাদের যে শ্রমিকরা আছে তারা কিন্তু কাজে যোগ দিতেছে কোনো রকম বিশৃঙ্খলা ছাড়াই। এবং সেই সাথে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এই যে ঢাকা ইপিজেডের প্রতিষ্ঠানগুলো এবং বাইরের যে প্রতিষ্ঠানগুলো সব মিলিয়ে সব প্রতিষ্ঠানেই কিন্তু অতিরিক্ত তারা ওভারটাইম করাচ্ছে যেসব কাজ পুষিয়ে নেওয়ার জন্য। গত কয়েকদিন বন্ধ থাকার পরে কিন্তু যেসব কাজ তারা করতে পারে নাই, এই সময় কিন্তু তারা অতিরিক্ত ওভারটাইম করিয়ে কিন্তু তারা কাজ আদায় করে নিছে, এমনটি কিন্তু জানিয়েছে। সব মিলিয়ে বলা যায় যে সাভার আশুলিয়ায় কোনো অপ্রীতিকর কোনো ঘটনার খবর এখন পর্যন্ত পায় নাই। এখন পর্যন্ত শিল্প কারখানা থেকে শুরু করে সব কিছু স্বাভাবিক আছে। এই ছিল সাভার আসলে ঢাকা ইপিজেডের সামনের থেকে। মেহেরপুরের ছেউটিয়া নদী খননের সরকারের 5 কোটি টাকাই গেছে জলে। খননের নাব্যতা তো ফেরেইনি, উল্টো পরিণত হয়েছে মরা খালে। 13 থেকে 14 ফুট গভীরে খননের কথা থাকলেও খনন করা হয়েছে মাত্র 3 থেকে 4 ফুট। ফলে অস্তিত্ব সংকটে পড়েছে নদীটি। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার প্রতিষ্ঠান ও পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের অনিয়ম ও দুর্নীতির কারণেই এমন পরিণতি হয়েছে নদীটির। নাহিদ হাসান তিতাসের রিপোর্টে থাকছে বিস্তারিত। মেহেরপুরের ছেউটিয়া নদীর নাব্যতা ফেরাতে 2019 সালে পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় 5 কোটি টাকা ব্যয়ে 8 কিলোমিটার খননের কাজ শুরু করে SRSE জেভি নামে কুষ্টিয়ার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান, যার কাজ শেষ হয় 2021 সালের ডিসেম্বরে। তবে শিডিউল অনুযায়ী নদীটি 13 থেকে 14 ফিট গভীর খননের কথা থাকলেও খনন করা হয়েছে মাত্র 3 থেকে 4 ফিট। এতে নাব্যতা তো ফেরেইনি, উল্টো পরিণত হয়েছে মরা খালে। ফলে অস্তিত্ব সংকটে পড়েছে নদীটি। 13 ফুট 14 ফুট কাটার কথা, তারা কোনো জায়গায় হাঁসড়িছে, কোনো জায়গায় হাঁসড়ায়নি। এখন নদীর 2 পার যে দিন রাত্রে পর্যন্ত রাস্তা পানি উন্নয়ন বোর্ডের, ওই রাস্তাগুলো জমিতে পরিণত করে দিয়েছে মাটি কেটে। নদী কেটে করে গেছে খাল, মাটিতে কাটেনি। এই মাটি কাটি অমনি বুঝেছে, ওই মাটি কাটি এমনি বুঝেছে। সাঁতার পানির সময় ওই হাঁটু হয় না। স্থানীয়দের অভিযোগ, নদীটি সঠিকভাবে খনন না করাই সরকারের 5 কোটি টাকার এ প্রকল্প কোনো কাজেই আসেনি তাদের। ফেরেনি নদীর নাব্যতাও। তাই নদীকে বাঁচাতে পুনরায় খননের দাবি তাদের।
এই নদীটা আমাদের জোর দাবি যে এই নদীটা যেন ফের খনন করি, আমাদের সকলের এলাকাবাসীর দাবিটা পূরণ করুক। সেই শৈশবটা আমার পরের যারা প্রজন্ম যারা আসবে, সরকারের কাছে একটা অনুরোধ, তাদের প্রজন্ম ভবিষ্যতে এই নদীর থেকে ভালো পায়। আর এ বিষয়ে কথা বলতে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকে না পাওয়া গেলেও অনিয়মের বিষয়টি স্বীকার করে পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা বলছেন, নদীটি যতটুকু খনন করা হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানকে সেই পরিমাণই বিল প্রদান করেছেন তারা। পুরো ডিজাইন মাফিক তারা কাটতে পারে নাই, যতটুকু খনন হয়েছে ততটুকু সেই মোতাবেকই বিল পরিশোধ হয়েছে এরকম জেনেছিলাম। এইটা তো অনেক হয়ে থাকে না, জমির কারণে খনন করতে পারে না। সেউটিয়া নদীর নাব্যতা ফেরাতে পুনরায় খনন সহ অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা চাই স্থানীয়রা। নাহিদা তিতাস, দেশ টিভি। দেশের সার্বিক পরিস্থিতির উন্নতি হওয়ায় রাজধানীর সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে আগের বর্ধিত দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা সহ বেশিরভাগ নিত্যপণ্য। মুরগির দাম কেজিতে কমেছে 20 থেকে 30 টাকা। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। কার কাছে করবো আমরা, একমত করি যে সরকারের নিয়ন্ত্রণ করার ক্ষমতা সরকারের। পণ্যমূল্য নিয়ে এমন প্রতিক্রিয়া কারণ বাজারের সবজি বিক্রেতা রাজীবের। তার মতো কর্মজীবী অনেককেই নিজের মাসিক খরচ মিটিয়ে গ্রামের বাড়িতে বাবা মা, স্ত্রী, সন্তানের জন্য টাকা পাঠাতে হিমশিম খেতে হয়। বর্তমান বাজারে খুবই কষ্ট, যে এই টাকা বেতন পাই বা যে টাকা ব্যবসা, এই টাকা দিয়ে ঢাকা শহর থাকার মতো না, আবারও কষ্ট করে সংসার নিয়ে থাকতে হয়, ফ্যামিলি থাকে দেশে। আন্দোলন কারফিউয়ের কারণে বেশ কিছুদিন ধরে ছিল সবজির দাম চড়া। তবে পরিস্থিতির উন্নতি হওয়ায় স্বস্তি ফিরতে শুরু করেছে। কেজিতে 30 থেকে 40 টাকা কমেছে বেশিরভাগ সবজি। করলা ছিল 100 টাকা কেজি, এখন 50 টাকা 60 টাকা কেজি। আপনার ভেন্ডি ছিল 50 টাকা কেজি, এখন 30 টাকা কেজি। আপনার দুন্দুল ছিল 40 টাকা 50 টাকা কেজি, এখন 30 টাকা কেজি। সব জিনিসের দামই কমছে এখন। একটা লাউ ছিল আগে কদিন আগে 60 টাকা 70 টাকা, আমি কিনছি একটা আপনার 30 টাকা দিয়ে। আসছিলাম পরশুদিন, তো অন্য দেখছি অনেক দাম, কিন্তু আজকে দেখি মোটামুটি দাম ভালোই কম। দেশের চলমান পরিস্থিতিতে ব্যবসায় মন্দার কারণে মজুরি কমেছে মুরগির দোকানের কর্মচারী সুমন মিয়ার। তাই ঢাকায় বাসা ভাড়া দিয়ে তার জন্য সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাকে। স্যালারির অবস্থা আগে থেকে কমছে, এখন মনে করেন যে ইনকামের সাথে মনে খরচের সাথে কোনো মিল নাই, দিন দিন মনে করো ঋণের বাকি হইতেছে। মুরগির দাম কেজিতে 20 থেকে 30 টাকা কমলেও অপরিবর্তিত ডিমের দাম। এখন লাল ডিম ডজন বলতেছে আপনার 150, আর ছোট এক সাইজেরটা 145 টাকা, সাদাটা 140 টাকা। তবে পেঁয়াজ, রসুন, আদা সহ বেশিরভাগ নিত্যপণ্য এখনো বর্ধিত দামেই বেচাকেনা হচ্ছে। রসুন 180 থেকে 200 টাকা, আদা 280 থেকে 300 টাকা, পেঁয়াজ 112 থেকে 130 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। বাজার নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিং এবং সিন্ডিকেট নিয়ন্ত্রণের দাবি জানিয়েছে ক্রেতা বিক্রেতারা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। খাগড়াছড়িতে জুনেল চাকমা নামে এক ইউপিডিএফ নেতাকে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শনিবার ভোরে দিঘিনালার কবাখালী ইউনিয়নের শান্তি বিকাশ কারবারি পাড়ায় এই ঘটনা ঘটে। ইউপিডিএফ প্রসিত গ্রুপের জেলা সংগঠক অঙ্গমার্মা জানান, জুনেল স্থানীয় ললিত চাকমার বাসায় অবস্থান করছিলেন। ভোর 4টার দিকে 3-4 জন অস্ত্রধারী ঘরে ঢুকে তাকে গুলি করে পালিয়ে যায়। এদিকে তার লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ির সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজা ইস্যুতে কমলা হ্যারিসের সহানুভূতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে চলছে চুলচেরা বিশ্লেষণ। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, কমলা গাজায় যা হচ্ছে একে ভয়াবহ উল্লেখ করলেও ইসরায়েল নীতিতে কোনো পরিবর্তন আনেনি। মার্কিন প্রশাসন ভোটার আকৃষ্ট করতে এ পদক্ষেপ নিলেও তা কাজে আসবে না খুব একটা, কেননা গাজাবাসীর জন্য আর সহানুভূতি যথেষ্ট নয় বলে মত বিশ্লেষকদের। আরও জানাচ্ছেন আফরিন মৌ। গাজায় বর্বর হামলা চালানো ইসরায়েলকে অন্ধের মতো সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। নিজ দেশের সমালোচনার পরও শুধু আর্থিক দিক থেকেই নয়, মৌখিকভাবেও তেল আবিবের পাশে ওয়াশিংটন। ইসরায়েল সমর্থনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে বেশ শক্ত অবস্থানেই দেখা যায় সব সময়। তবে গাজা ইস্যুতে অনেকটা স্রোতের বিপরীতে দেখা গেছে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাট পার্টির সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসকে। উপত্যকায় 9 মাসে যা হয়েছে একে ভয়াবহ উল্লেখ করেন তিনি। পাশাপাশি গাজা যুদ্ধের এবার সমাপ্তি চাচ্ছেন কমলা।
এদিকে তার এমন মন্তব্যের পর আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা। অসহায় মানুষদের মারতে অস্ত্র দেয়া যুক্তরাষ্ট্রের কারো মুখে এমন কথায় অবাক অনেকেই। তার সুর নরম করা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, গাজায় যা হচ্ছে কমলা একে ভয়াবহ উল্লেখ করলেও ইসরায়েল নীতিতে কোনো পরিবর্তন আসেনি, বরং নিরীহ নিরস্ত্র মানুষকে মারতে উল্টো দিচ্ছে সামরিক সহায়তা। এছাড়া গাজার ভয়ঙ্কর পরিস্থিতি বর্ণনার সময় ভাইস প্রেসিডেন্ট ইসরায়েলের নাম না নিয়ে সেখানে মানবিক সংকটের জন্য একটি দল দায়ী বলে উল্লেখ করেন। এর আগে ঠিক যেমনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গাজার শিশুদের মুখে নিজের বাচ্চাদের দেখেন বলার পরও বিলিয়ন ডলারের অস্ত্র দিয়েছেন ফিলিস্তিনিদের মারতে। এ অবস্থায় বিশ্লেষকরা বলছেন, ৭৬ বছর ধরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা, জাতিগত নির্মূল চলছেই। এতদিনেও যুক্তরাষ্ট্র তাদের নীতিতে কোনো পরিবর্তন আনেনি। গাজা ইস্যু নিয়ে ভোটারদের মধ্যে অসন্তুষ্টি দূর করতে এই পন্থা অবলম্বন করেছে মার্কিন প্রশাসন। তবে এতেও ভোটারদের আস্থা অর্জন করতে পারবে না বলেও ধারণা অনেকের, কেননা গাজাবাসীর জন্য আর সহানুভূতি যথেষ্ট নয় বলে মত বিশ্লেষকদের। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।